নমস্কার, আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। হ্যাঁ, গুরুত্বপূর্ণ আলোচনা কর্কট রাশির বিষয়ে। এই জুন মাস 2025 সালের জুন মাস কর্কট রাশির জাতকদের শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স, তাদের গাড়ি বাড়ি কেনা, মায়ের শরীর স্বাস্থ্য, বাবার শরীর স্বাস্থ্য, প্রেম, শিক্ষা, সন্তান, দাম্পত্য, বিবাহ, ব্যবসা, কর্মক্ষেত্রে উত্থান পতন, উপার্জন, স্থায়িত্ব, এটা সব কিছু নিয়ে সম্যক এবং সংক্ষিপ্ত আলোচনা আজকে করতে চলেছি। হ্যাঁ, আপনাদের একটু বোর্ডের দিকে নজর রাখতে হবে। ইতিমধ্যে কিন্তু অনেকগুলি গ্রহ তাদের অবস্থান পরিবর্তন করে ফেলেছেন। সে বিষয়ে একটু আপনাদের ধারণা নেওয়ার দরকার আছে। তো প্রথমেই কৃতজ্ঞতা স্বীকার করি, কর্কট রাশির যারা জাতক জাতিকা আছেন তারা আমার প্রতি পূর্ণ আশীর্বাদ করেছেন, তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। যাই হোক, আমি মূল আলোচনায় প্রবেশ করছি। প্রথমেই আপনাদের একটু গ্রহাবস্থানটা সংক্ষেপে বলে দিলে আপনাদের আলোচনার সময় বুঝতে সুবিধা হবে। এবং আরও বলে রাখি যে আপনারা কিন্তু যথেষ্টভাবে আলোচনাটা শেষ পর্যন্ত শুনবেন। এই কারণে বলছি, এই নক্ষত্রভিত্তিক কিছুটা আপনাদের আঁচ না দিলে আপনারা বুঝতে পারবেন না প্রকৃতপক্ষে কী ঘটতে চলেছে। আলোচনাটা যদি শেষ পর্যন্ত শোনেন তাইলে অবশ্যই বুঝতে পারবেন কেন আমি ভালো বা কেন আমি মন্দ বলতে যাচ্ছি। যাই হোক, মূল আলোচনায় প্রবেশ করছি। দেখুন, একটা কালপুরুষ চক্র আঁকা আছে। কালপুরুষ চক্রের চতুর্থ ঘর, যেখানে আমি 1 লিখে রেখেছি, এটি হচ্ছে কর্কট রাশির ঘর বা কর্কট লগ্ন। এখান থেকেই আলোচনাটা শুরু হবে আমাদের। এইখানে কিন্তু কেউ বসেনি। দ্বিতীয় ঘরে বসে আছে কে? 6 তারিখের পর থেকে, জুন মাসের 6 তারিখের পর থেকে মঙ্গল এবং কেতু। তৃতীয় ঘরে কেউ নেই, চতুর্থে কেউ নেই, পঞ্চমে কেউ নেই, ষষ্ঠে কেউ নেই, সপ্তমে কেউ নেই, অষ্টমে বসে আছে রাহু, নবমে বসে আছেন শনি, দশমে বসে আছেন শুক্র। প্রায় পুরো মাসটাই থাকছেন। দুদিন মাত্র আগে অর্থাৎ 28 তারিখের দিকে তিনি রাশি পরিবর্তন করে চলে যাবেন বৃষ রাশিতে, অর্থাৎ আপনার একাদশে, না হলে দশমেই বসে থাকছেন। একাদশে রবি 15 তারিখ পর্যন্ত, 15 তারিখে তিনি আবার দ্বাদশে চলে আসবেন। দ্বাদশে বুধ 6 তারিখ থেকেই থাকছেন এবং বৃহস্পতির সাথে বসে আছেন পুরো মাস জুড়ে। এই হচ্ছে গ্রহাবস্থান, এরই ভিত্তিতে হচ্ছে আলোচনা। যাই হোক, যেহেতু আপনি কর্কট রাশি বা লগ্নের মানুষজন, আপনার কিন্তু শরীর, বিশেষ করে শরীর, দেখা যাচ্ছে যে এখানে কোনো খারাপ গ্রহের দৃষ্টিও নেই, আর সেরকম কোনো প্রভাবও নেই। মঙ্গলের একটি দ্বাদশ দৃষ্টি এখানে এলেও সেটি কিন্তু খুব খারাপ হবে না, কারণ মঙ্গল 6 তারিখের পর যেহেতু তিনি সিংহে চলে যাচ্ছেন, অগ্নিতত্ত্বের কারক গ্রহ, তিনি অগ্নিতত্ত্বে প্রবেশ করে যাবেন। সুতরাং দেখা যাচ্ছে যে না, শরীর স্বাস্থ্য খুব একটা খারাপ যাবে না, তবে সামান্য ইমিউনিটির অভাব এলে আসতে পারে। কারণ কর্কট রাশির চরিত্রগত দিক আছে, জলরাশি, জলতত্ত্বের একটা রাশি এটা। অধিপতি চন্দ্র, যেহেতু 54 ঘন্টা অন্তর পরিভ্রমণ করে। এখানে আপনার জন্মকুণ্ডলিতে আমরা ধরে নিয়ে আলোচনা করছি যে কর্কট রাশিতে চন্দ্র বসে আছেন, এটা ধরে নিয়ে আলোচনা করছি। কিন্তু প্রকৃতপক্ষে তিনি 54 ঘন্টা অন্তর যেহেতু পরিভ্রমণ করেন, বিভিন্ন রাশিতে যাবেন, বিভিন্ন গ্রহের সান্নিধ্যে যাবেন। সুতরাং একটু আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি অবনতি থাকবে, মনের মধ্যেও একটু উত্থান পতন ঘটবে। এবারে কর্কট রাশির জাতক বলতে অমনি একটু ভাবুক প্রকৃতির, আবেগপ্রবণ। সেক্ষেত্রে একটু তাদের মনও উথাল পাতাল হয়, কখনো ভালো, কখনো মন্দ, কখনো হাসি খুশি, কখনো দুঃখ, একটু আবেগপ্রবণ। সুতরাং এই ঘটনা ঘটছে। দ্বিতীয় ঘরে কিন্তু, যেখানে আমরা সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি আলোচনা করি, সেই জায়গাতে দেখা যাচ্ছে যে আপনার পঞ্চমের অধিপতি এবং দশমের অধিপতি মঙ্গল দ্বিতীয় বসে গেছেন, 6 তারিখের পর থেকে বসছেন, আর কেতু বসে আছেন। এই জায়গাটাই হচ্ছে যথেষ্ট ভালো ফল পাওয়ার কথা। যেহেতু পঞ্চমাধিপতি দ্বিতীয় গেছেন এবং দশমের অধিপতি, অবশ্যই ভালো হওয়ার কথা আপনার সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি। কিন্তু কেতু সঙ্গে বসে থাকার সুবাদে সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স, সম্পদ ইত্যাদি
ক্ষেত্রটি আপনার সব সময় অসন্তোষের মধ্যে থাকবে। কেতু হচ্ছেন অসন্তোষের কারক গ্রহ, কিন্তু এই তথাপি দেখা যাচ্ছে গুপ্ত পথে কিছু সঞ্চয় হওয়ার সম্ভাবনা দেখা যায়। যাই হোক, এবারে তৃতীয় ঘর ভ্রাতা, পরাক্রম, সাহস, বল, বিক্রম, পড়শি ইত্যাদি আমরা আলোচনা করে থাকি। মূল বিষয়গুলোই চলে যায়। অধিপতি বুধ, বুধ কিন্তু দ্বাদশে, বুধ হচ্ছেন দ্বাদশে গিয়ে স্বগৃহে বসে থাকছেন। এবারে তৃতীয় অধিপতি বুধ দ্বাদশে, ভাইদের সাথে সম্পর্ক কিঞ্চিত বিঘ্নিত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাকে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে, অবশ্যই করতে হবে। তবে সেটিও দেখা যাচ্ছে বুধের নিজস্ব গ্রহ, সুতরাং আপনি যদি নিজেই একটু চেষ্টা করেন বিষয়টা কিন্তু খুব একটা বাড়ন্তের দিকে যাবে না। আশা করি একটা সম্পর্কটা মোটামুটি একটা টিকে থাকবে, খুব একটা অবনতি হওয়ার সম্ভাবনা দেখছি না। তথাপি বলি আপনাকে কিন্তু একটু সচেতন থাকতে হবে। সাহস, হ্যাঁ, কিছুটা হলেও আগের অভিজ্ঞতা থেকে দেখা গেছে আপনার যে মানসিক স্ট্রেংথ সেটা ফল্ট করতে পারে। যদিও বুধ যে দ্বাদশে বসছেন সেখানে রবিও চলে আসছেন, বুধাদিত্য যোগও তৈরি হয়ে যাচ্ছে কিছুদিনের জন্য, আর বৃহস্পতিও বসে আছেন, সেই তথাপি দেখা যাচ্ছে চন্দ্রের নিজস্ব চরিত্র অনুসারে এবং বুধের অবস্থানগত দিক অনুসারে আপনার কিন্তু সাহসিকতা মাঝে মধ্যে আপ ডাউন করবে, পরাক্রমতাও আপ ডাউন করবে। অর্থাৎ এগুলো এভারেজ, খুব বেশি আপনি পরাক্রমী হয়ে উঠতে পারবেন না। কিন্তু তাইলে কি বললাম, যে কর্মক্ষেত্রে হোক যেখানে হোক আপনাকে একটু মনোনিবেশ করে কাজ করতে হবে। যদি কোনো ব্রেনের কাজ হয় সেখানেও আপনাকে মনোনিবেশ করতে হবে। মন কিন্তু আপনার একটু এদিক ওদিক করবেই। এবারে প্রশ্নটা হলো যে এই জায়গায় আবার শনির একটা দৃষ্টিও পড়ে আছে, এই সুবাদে কথাগুলো বলছি আমি। যাই হোক, মনটাকে শান্ত রাখুন, ধীর স্থির রাখুন। আপনি যে জায়গায় যোগাযোগ করছেন যোগাযোগের জায়গাটা একটু ধীর লয়ে হবে, অবশ্যই ধীর লয়ে হবে, কিন্তু হবে। আবার কোনো যোগাযোগটা ব্রেক করতে পারে, হয়তো হলো বেশ কিছুটা এগিয়ে গেল তারপর দেখা গেল হলো না, এরকম পরিস্থিতিও আসতে পারে। তবে আপনি যদি নিজের থেকে চেষ্টা চরিত্র করেন তাইলে কিন্তু হয়তো যোগাযোগটা একটা জায়গায় গিয়ে পৌঁছাবে, না হলে কিন্তু মাঝপথে বন্ধ হয়ে যাওয়ার একটা পরিবেশ দেখা যাচ্ছে, বা যোগাযোগটা দীর্ঘসূত্রী হবে। হ্যাঁ, হবে, এই হলো কিন্তু হলো না, আবার পরে ডেট, এইরকম একটা ব্যাপার দাঁড়িয়ে যাবে। যাই হোক, এবারে চতুর্থ ঘর খুব গুরুত্বপূর্ণ। মায়ের শরীর স্বাস্থ্য, যানবাহন ক্রয়, বাড়ি ক্রয়, ফ্ল্যাট ক্রয়, পারিবারিক একটা স্বাচ্ছন্দ্য, এই জায়গাগুলো এখান থেকে আলোচনা করা হয়। দেখুন, খুব গুরুত্বপূর্ণ জায়গা। এই চতুর্থ অর্থাৎ তুলা রাশির অধিপতি হচ্ছেন শুক্র। শুক্র কিন্তু আপনার দশমে বসে সরাসরি কিন্তু চতুর্থের দৃষ্টি দিচ্ছেন, এবং আপনার রাশি সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষে তিনি হচ্ছেন একাদশপতি। তাইলে অবশ্যই কি দেখা যাচ্ছে না, শুক্র যেহেতু দশমে বসে তার সপ্তম দৃষ্টি দিয়ে আপনার চতুর্থকে দেখছেন, সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ফলপ্রাপ্তির সম্ভাবনা। এবং দ্বাদশে বসে বৃহস্পতি তার একটা দৃষ্টি রেখেছেন আপনার চতুর্থে, রাহু অষ্টমে বসেও একটা চতুর্থের দৃষ্টি রেখেছেন। তাইলে কি হলো, ওই জায়গায় একটা চতুর্থ ঘরে, অর্থাৎ যেখান থেকে আমরা যানবাহন, মা, গৃহ ইত্যাদিগুলো আলোচনা করছি, সেই জায়গায় দেখা যাচ্ছে দুটি বাধক জায়গা থেকে এই মুহূর্তে দুটি গ্রহ অবস্থান করছেন, বৃহস্পতি ও দ্বাদশে, রাহু ও অষ্টমে, দিয়ে তারা কিন্তু চতুর্থে দৃষ্টি দিচ্ছেন। মনের মধ্যে একটা সবসময় একটা ওঠাপড়া থাকবে। আপনি একটা গাড়ি কিনতে চাইছেন, সেখানে সমস্যা তৈরি হবে, কিনবো কি কিনবো না। রাহুর যে দৃষ্টি একটু ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে।
বৃহস্পতির দৃষ্টি, সেও বেশ কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি করবে। কিন্তু দেখা যাচ্ছে এই কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে রাহু অষ্টমে থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে নক্ষত্র ভিত্তিক আলোচনায় যেটা পাবেন আপনি, খুব একটা রাহু খারাপ করছেন না। সুতরাং যেহেতু তিনি খারাপ করছেন না, আপনার গাড়ি কেনার যোগ আছে। এই রাহু দৃষ্টি গাড়ি কেনাবে, আপনাকে গাড়ি কিনতে পারেন। যারা দীর্ঘদিন ধরে ক্রয় করার চেষ্টা করছেন অবশ্যই করতে পারেন, বাড়িও তৈরি করতে পারেন। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু বৃহস্পতি আপনার দ্বাদশ থেকে তিনি চতুর্থে দৃষ্টি দিচ্ছেন। দেখুন, বৃহস্পতির দৃষ্টি আর রাহুর দৃষ্টি একত্রিত, সেক্ষেত্রে একটু ভুলভাল হওয়ার থাকলেও এই বৃহস্পতির দৃষ্টি এবং শুক্রের দৃষ্টি সেই ভুল থেকে আপনাকে ঠিক পথে নিয়ে চলে যাবে। সুতরাং দেখা যাবে গাড়ি কিনতে গেলে কাগজটিকে একটু ভালো করে দেখে নেন, গাড়িটিকে দেখে নেন, তারপর ক্রয় করুন। বাড়ি কিনতে চাইছেন বা বানাতে চাইছেন, একটু বুঝে শুনে সব কিছু দেখে তারপর আপনি বাড়িটা বানান বা বাড়িটা ক্রয় করুন। মায়ের শরীর স্বাস্থ্য এক প্রকার খুব একটা খারাপ যাওয়ার কথা নয়, তবে হ্যাঁ, একদম যে ভালো থাকবে তা নয়। এভারেজ থাকার সম্ভাবনা, ভালো মন্দ মিশিয়ে থাকার সম্ভাবনা। পারিবারিক স্বাচ্ছন্দ্য সমস্যার মধ্য দিয়েও ভালো থাকবে, কারণ আমি নক্ষত্রগত বিচার করে দেখেছি খুব একটা খারাপ ফল কিন্তু পাচ্ছে না এই কর্কট রাশির জাতকগণ, বৃহস্পতি এবং রাহু দৃষ্টির প্রভাবে বা অবস্থানের প্রভাবেও। এবং শুক্র তো সরাসরি তার নিজের ঘরে দৃষ্টি রেখেছেন। সুতরাং দেখা যাচ্ছে গাড়ি ক্রয়যোগ থাকছে, বাড়ি বানানো, বাড়ি ক্রয়যোগ থাকছে। এবং যেহেতু পঞ্চমপতি মঙ্গল এবং তিনি দশমপতি হয়ে দ্বিতীয় ঘরে বসে আছেন, আপনারা ভূমি ক্রয় ওই মুহূর্তে করতে পারেন। খুব একটা খারাপ সময় নয় আপনাদের জন্য। পারিবারিক স্বাচ্ছন্দ্যে একটু উত্থান পতন অবশ্যই থাকবে, ভালো মন্দ মিশিয়ে থাকবে, এবারেই থাকবে। মায়ের শরীরটাও উত্থান পতনের মধ্য দিয়েই চলবে। সুতরাং মাকে একটু চিকিৎসকের পরামর্শে রাখতে হবে। আর পারিবারিক যে সচ্ছলতাটা বজায় রাখার জন্য আপনাকে কিন্তু একটু অবশ্যই বিচক্ষণ হতে হবে, বুদ্ধিমান হতে হবে, বুদ্ধিমত্তার সাথে সবগুলো কাজ করতে হবে। এবারে পঞ্চম স্থল, শিক্ষা, সন্তান, প্রেম, অধিপতি মঙ্গল, তিনি আপনার দশমেরও অধিপতি, দ্বিতীয় বসে গেছেন। দ্বিতীয় স্থলটা হচ্ছে বাক্য, পঞ্চম হচ্ছে প্রেম। আমি প্রেমের বিষয়টা আলোচনা করছি। আপনি যদি আপনার বাক্যটিকে সংযত রাখেন, তাইলে কিন্তু আপনার প্রেমের দিকটা অবশ্যই ভালো দেখা যাচ্ছে। শিক্ষাক্ষেত্র যথেষ্ট ভালো, হ্যাঁ, নতুন প্রেমেরও সম্ভাবনা থাকছে। এবং ওইখানে আর পুরনো প্রেমের যে এতদিন ধরে মঙ্গল নিচস্থ ছিল না, সমস্যা ছিল, সেই সমস্যাগুলো কেটে নতুনভাবে আরও মাধুর্যময় হয়ে উঠবে প্রেমের জায়গাটা। শিক্ষাক্ষেত্রও যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। তবে একটু মনের মধ্যে সন্দেহ থাকবে, হবে কি হবে না এরকম একটা ভাব কিন্তু থাকবে। এই কারণে বলছি, সেটা প্রেমের ক্ষেত্রেও থাকবে, বাট থাকলেও সমস্যা হবে না। শিক্ষাক্ষেত্রেও যে আমি ভালো স্কুল কলেজটা পাবো কি না, মানে এটা উচ্চ শিক্ষা নিয়ে আলোচনা করা হয়, ভালো ইউনিভার্সিটি পাবো কি না, ভালো সাবজেক্টটা পাবো কি না, পছন্দের সাবজেক্টটা পাবো কি না, যারা পরীক্ষা দিচ্ছেন বা পরীক্ষার জন্য পঠন পাঠন করছেন, তাদের ক্ষেত্রে সময়টা খুব একটা খারাপ নয়। একটু নিজের মধ্যে জোশ হিম্মত আসবে, পারবো বলে মনোভাব আসবে, কিন্তু সেটা কোনো সময় কোনোভাবে অহংকার পর্যায়ে যেন না যায়। তাইলে কিন্তু দেখা যাবে মোটামুটি একটা ভালো ফল আপনি পেতে চলেছেন। শিক্ষাক্ষেত্র কেন, প্রেমের ক্ষেত্র কেন, আগের তুলনায়, মানে আগে যে পরিবেশের মধ্যে আপনি চলছিলেন, মঙ্গল যে আপনার নিচস্থ থাকা অবস্থায় যে ফল দিচ্ছিল, তার তুলনায় অনেকটা ভালো ফল কিন্তু পেতে চলেছেন আপনারা। শিক্ষাক্ষেত্র কেন, প্রেমের ক্ষেত্র কেন। হ্যাঁ, সন্তান নেওয়ার ক্ষেত্রেও ভালো যাবে। তবে একটা কথা বলবো, সন্তান নেওয়ার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনিবার্য, করিয়ে নেবেন, দেখিয়ে নেবেন। এবারে চলে যাই ষষ্ঠ ঘর, রিপু, ঋণ, শত্রু, রোগ। এইখানে দেখুন, ষষ্ঠের অধিপতি বৃহস্পতি, তিনি আপনার দ্বাদশে। খুব গুরুত্বপূর্ণ আলোচনা। মেদ, হজম, স্টোমাক, এই জাতীয় সমস্যা
দেখা দেবে আপনাদের, এবং যার জন্য খরচও হবে, হাসপাতালও যেতে হতে পারে। কারণ ষষ্ঠের অধিপতি দ্বাদশে, যার জন্য বললাম দ্বাদশ থেকে আমরা হাসপাতাল, চিকিৎসালয় ইত্যাদি আলোচনা করে থাকি, আর 6 ঘর থেকে আমরা রোগ রিপু ইত্যাদি আলোচনা করে থাকি। বৃহস্পতি দ্বাদশে বসে ষষ্ঠের দিকে তাকিয়ে আছেন, সুতরাং তিনি ভাগ্যাধিপতিও বটে, কিন্তু দ্বাদশে চলে গেছেন, তো গিয়ে ষষ্ঠের দিকে তাকিয়ে আছেন। তার মানে হচ্ছে কি, একটু রোগের প্রাদুর্ভাব, বৃহস্পতি সম্বন্ধিত যেসব রোগ সেগুলো কিন্তু আপনার একটু বাড়বে। আদারওয়াইজ আবার যেসব অন্যান্য রোগ ছিল সেগুলো কিন্তু উপশম হওয়ার দিকে যাবে বললাম। এবারে দেখা যাচ্ছে ঋণ। হ্যাঁ দেখুন, ঋণ ব্যয়ের জায়গায় বৃহস্পতি বসে আছেন, এবং বৃহস্পতি খুব একটা যে খারাপ ফল দেবেন তা বলছি না, তবে অতিরিক্ত ভালো ফলও তিনি দিচ্ছেন না। আমি যখন নক্ষত্রভিত্তিক আলোচনায় যাব আপনারা বুঝতে পারবেন। কেবলমাত্র পূর্ণবাসু নক্ষত্রে যাদের জন্ম তারা একটু ভালো ফল পাবেন, না হলে কিন্তু খুব একটা ভালো ফল বৃহস্পতির কাছ থেকে প্রত্যাশা করা বড় মুশকিল হয়ে যাচ্ছে। যাই হোক, সেটা পরের আলোচনায় যাচ্ছি। ঋণ, যেটা ঋণ হয়তো হওয়ার সম্ভাবনা নেই, তবে খরচ প্রচুর হয়ে যাবে, এটা দেখা যাচ্ছে। যার ফলে সঞ্চয়ের ক্ষেত্রে একটা, যে বললাম সঞ্চয় সম্পদ ইত্যাদির ক্ষেত্রে একটা অসন্তোষ থাকবে, যে পরিমাণ হতো সেটা হচ্ছে না। কেউ কেউ আবার ঋণে দীর্ঘদিন ধরে ঋণে জড়িয়ে আছেন, সেটা কিন্তু আবার কন্টিনিউ থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। ঋণ থেকে একটু সাবধান থাকতে হবে আপনাদের। আর রোগের কথা তো বললাম। হ্যাঁ, শত্রু, দেখুন শত্রু কিছু ক্ষয় হবে, ব্যয় হবে, শত্রুতা কিছুটা কমবে, অনেকটা কমবে, যেটা ছিল আগে তার তুলনায় অনেকটা কমবে। শত্রু খুব একটা এঁটে উঠতে পারবে না আপনার সাথে। তবে দেখা যাচ্ছে যে যাদের পুষ্যা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রটা কিন্তু খুব একটা ভালো যাবে না, সেটা আমি পরবর্তী ক্ষেত্রে আলোচনায় আসছি, বোঝাবো দিলে। যাই হোক, গেল ষষ্ঠ ঘর। এবারে সপ্তম স্থল বিবাহ, দাম্পত্য, ব্যবসা। এখানে দেখা যাচ্ছে এই ঘরের অধিপতি অর্থাৎ মকর রাশির অধিপতি আপনার ভাগ্যস্থলে বসে গেছেন। ভাগ্যস্থলে বসছেন বর্তমান উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, অর্থাৎ নিজের নক্ষত্রে বসে গেছেন। ভাগ্য আপনাকে সাথ দেবে, স্লো দেবে কিন্তু দেবে। তবে যে জায়গায় শনি অবস্থান করছেন, কর্কট রাশি সাপেক্ষে দেখা যাচ্ছে ওভারঅল খারাপ দেবেন না, ভালো দিচ্ছেন, ভালো ফল দিচ্ছেন শনি। সুতরাং সপ্তমে যারা ব্যবসা করছেন, অবশ্যই সপ্তম স্থলে খুব একটা কোনো খারাপ গ্রহের সেরকম আমি দৃষ্টি পাচ্ছি না। ব্যবসা একটা ভালো যাবে, ব্যবসা যারা করছেন অবশ্যই ভালো ফল পাবেন। দাম্পত্য মোটামুটি একটা ভালো দেখাচ্ছে, খুব একটা খারাপ নয়, খারাপ দেখছি না আমি। এবং যারা বিবাহ করতে চাইছেন, সময়টা অবশ্যই বিবাহের পক্ষে উপযোগী সময় গেল। হ্যাঁ, যদিও কর্কট লগ্ন বা রাশি সাপেক্ষে সপ্তমপতি মারক, অর্থাৎ শনি হচ্ছেন মারক ওই জায়গায়, তথাপি তিনি নবমে খুব ভালো ভালো নক্ষত্র, অর্থাৎ আপনার নবতারা চক্রানুসারে পাওয়ার সুবাদে তিনি কিন্তু ক্ষতিটা করছেন না, বরং লাভবান করছেন আপনাকে। যাই হোক, তাইলে বিবাহ ক্ষেত্র ভালো, যারা বিবাহ করতে চাইছেন সময়টায় বিবাহ করে নিতে পারেন। আর ব্যবসা ক্ষেত্রও যথেষ্ট ভালো, আর দাম্পত্য মোটামুটি একটা ভালো থাকছে। এবারে চলে যাই অষ্টম স্থল, মারক, ধ্বংস, ক্ষয়ক্ষতি ইত্যাদি আমরা আলোচনা করি। সেই ক্ষেত্রে দেখছি রাহু বসে আছেন, আর বৃহস্পতির একটা দৃষ্টি পড়ে আছে ওই জায়গায় কুম্ভ রাশিতে। দেখুন, কুম্ভ রাশি হচ্ছে রাহুর আনন্দময় ঘর। পাপগ্রহ রাহু, হ্যাঁ অষ্টমে যে রাহু খুব ভালো ফল দেন অবস্থানগত দিক থেকে তা নয়, কিন্তু নক্ষত্রগত দিক থেকে দেখলাম রাহু কিন্তু
ভালো এভারেজ একটা ভালো ফল দিচ্ছেন। কর্কট রাশির যে 3টি নক্ষত্র তার সাপেক্ষে প্রত্যেকটি নক্ষত্র খুব একটা খারাপ ফল নয়, ভালো ফলের দিকে যাচ্ছে। সুতরাং দেখা যাচ্ছে রাহুর অবস্থান ধ্বংসের হাত থেকে আপনাকে কিন্তু রক্ষা করবে। তাছাড়া বৃহস্পতিরও একটা দৃষ্টি আছে, ক্ষয়ক্ষতি খুব একটা হতে দেবেন না। তবে একটু সাবধান, মাথায় হয়তো কিঞ্চিত আঘাত লাগার একটা সম্ভাবনা দেখা যায় বা পতনজনিত সম্ভাবনা একটা থাকছে। এ ব্যতীত দেখা যাচ্ছে যে অপযশ থেকে আপনাকে রক্ষা করবে। হয়তো হঠাৎ কিছু প্রাপ্তি যোগ আপনার মধ্যে তৈরি হয়ে যাবে রাহুর অবস্থানের ফলে দেখা যাচ্ছে, এবং কিছুটা গুপ্তভাবেও পাওয়ার সম্ভাবনা কিছু হতে পারে। বিদেশ যোগ আপনাদের মধ্যে দেখা যাবে, দূরবর্তী স্থানে একটা গমন যোগ দেখা যাচ্ছে বা যোগাযোগের মাধ্যম দেখা যাচ্ছে। কোনো কারণে বিদেশের সাথে বা দূরবর্তী স্থানের সাথে একটা যোগাযোগ হতে পারে, যেটা কিন্তু আপনার পক্ষে হিতকর। অর্থাৎ অষ্টম ঘর থেকে কর্কট রাশির জাতকগণ খুব একটা খারাপ ফল পাচ্ছেন না। বাকি তো নবমে বৃহস্পতি বসে আছেন, বর্তমান তিনি এই মাসটায় থাকছেন কোথায়? উত্তর ভাদ্রপদ, অর্থাৎ নিজস্ব নক্ষত্রে। সেখান থেকে বলবো ভাগ্যের সহায়তা পাবেন। শনির একটা নিজস্ব চরিত্র আছে, যা দেন একটু খাটিয়ে দেন, দেরিতে দেন। সুতরাং সেটা আপনাকে শনিদেব ওই রকমই একটা ফল দেবেন আপনাকে, একটু বিলম্বিত হবে, একটু হয়তো পরিশ্রম করতে হবে, বাট তিনি কিন্তু আপনাকে শুভ ফল দেবেন। অর্থাৎ ভাগ্য কিন্তু আপনাকে সহায়তা দেবে। যদিও ভাগ্যাধিপতি দ্বাদশে বসে গেছেন, দেখা যাচ্ছে যে হ্যাঁ, দ্বাদশে বৃহস্পতি বসলেও তিনি কেবলমাত্র পুষ্যা নক্ষত্র যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রটাই একটু ডিস্টার্ব করলেও বাকি যেটা পূর্ণবাসু নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা খারাপ ফল দিচ্ছেন না। সুতরাং ভাগ্যের সহায়তা আপনারা একটা ভালো পেতে চলেছেন। এবারে চলি দশম ঘর, অধিপতি মঙ্গল, তিনি দ্বিতীয়, কর্মের দ্বারা অবশ্যই সঞ্চয়, হবে। তার মানে একটা কর্মপ্রাপ্তি যোগও দেখা যাচ্ছে, কারণ একাদশপতি শুক্র যেহেতু দশমে বসে আছেন, তিনি দেখাচ্ছেন যে না, তুমি কর্ম পাবে, কর্ম করবে এবং উন্নতি করবে। কর্মপ্রাপ্তির একটা দিক অবশ্যই পরিলক্ষিত হচ্ছে এবং কর্মের দ্বারা একটা উপার্জন যোগও পরিলক্ষিত হচ্ছে। আবার ওই জায়গায় 28 তারিখের পর 28 তারিখেই চলে যাচ্ছেন কে? শুক্র একাদশী চলে যাচ্ছেন, সব দিকে চলে যাচ্ছেন। আর যেহেতু মঙ্গল আপনার দ্বিতীয় বসে আছে, অবশ্যই একটা খারাপ ফল আসছে না, এখান থেকে দেখা যাচ্ছে খারাপ ফল আসছে না। কর্মপ্রাপ্তি, কর্মের শ্রীবৃদ্ধি, কর্মের পরাক্রমতা আপনার কিন্তু দেখা যাবে। এবারে উপার্জনের জায়গায়, উপার্জনপতি যেহেতু দশমে যথেষ্ট ভালো ফল দিচ্ছেন এবং উপার্জনের জায়গায় তিনি 28 তারিখ চলে যাচ্ছেন। উপার্জন স্থলে রবি থাকছেন কত তারিখ? 15 তারিখ পর্যন্ত। তারপর তিনি কিন্তু চলে আসছেন দ্বাদশে, অর্থাৎ 15 তারিখ পর্যন্ত দেখা যাবে যে আপনার দ্বিতীয় পতি একাদশ স্থলে থাকায় যথেষ্ট ভালো যোগ। এবং শনিও তার তৃতীয় দৃষ্টি রেখেছেন। আমি শনি আগে ভালো ফল দেবেন বলেছি, তাইলে শনির দৃষ্টিটাও ভালো আছে। শুক্রও চলে যাচ্ছেন 28 তারিখে, না গেলেও রবি বসে আছেন আপনার দ্বিতীয়াধিপতি, সঞ্চয় ব্যাংক ব্যালেন্সের অধিপতি, তিনি একাদশে থাকছেন। অর্থাৎ 15 তারিখ পর্যন্ত নিশ্চিত ভালো ফল। তারপর কিঞ্চিত লাঘব হলেও খুব একটা খারাপ যাবে না, উপার্জন আপনাদের ভালো থাকবে, অর্থাৎ লাভস্থল আপনাদের যথেষ্ট ভালো। এবার চলে যায় দ্বাদশ ঘর। এখানে মোক্ষ, ব্যয়, হাসপাতাল, কারাগার ইত্যাদি আলোচনা করা হয়। দেখুন এই জায়গায় দেখা যাচ্ছে আপনার সঞ্চয়াধিপতি তিনি কিন্তু দ্বাদশে ব্যয়স্থলে চলে গেলেন, কে? রবি। তাইলে কি ঘটনা ঘটবে? সঞ্চয় থেকে কিঞ্চিত খরচ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং সেই জায়গায় বুধও দীর্ঘদিন থাকছেন আর বৃহস্পতিও দীর্ঘদিন থাকছেন। এইখানে বৃহস্পতি থাকার সুবাদে আপনাদের একটু আধ্যাত্মিক চিন্তা ভাবনার দিকে মনোযোগ বাড়বে। যে কাজগুলো করছেন তার যে মুখ্য মানে চূড়ান্ত জায়গায় বৃহস্পতি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আপনারা দীর্ঘদিন ধরে বেশিরভাগ মানুষ ঋণে জর্জরিত ছিলেন, আপনারা যদি চেষ্টা করেন এই মুহূর্তে কিঞ্চিত ঋণ মুক্ত হতে পারবেন, এটুকু দেখা যাচ্ছে। আর হ্যাঁ, যাদের বিশেষ করে
আইনি জটিলতার মাধ্যমে একটা সাজা হওয়ার সম্ভাবনা ছিল, সেটা দেখা যাচ্ছে বেশ কিছুটা পিছিয়ে যাবে বা প্রশমিত হবে। তাহলে খরচ কিন্তু একটু হচ্ছে, এটা ঠিক। রোগের জন্যও হবে, কারণ আগে বলেছি অন্যান্য কারণেও হবে, আইনি জটিলতায় হলেও সেটা কিন্তু আপনার ডেভেলপের দিকে যাবে। আর মোটামুটি দেখা গেল এটি একটি আলোচনা। এবারে চলে যাই কেন কোন গ্রহ কতটা ভালো ফল দিচ্ছে, কতটা খারাপ ফল দিচ্ছে কোন নক্ষত্রের জাত মানুষদের। দেখুন, আমরা মূলত একদম 4টি গ্রহ দীর্ঘদিন অবস্থান করেন, ভারী প্ল্যানেট, তাদের একটা প্রভাবও বেশি পাওয়া যায়, তাদের নিয়েই মূলত আলোচনা করতে গিয়ে দেখলাম কেতু তো আমি বলে দিয়েছি। এবারে বৃহস্পতি দেখা যাচ্ছে যে পূর্ণবাসু নক্ষত্রে যাদের জন্ম তাদের কিন্তু এই জুন মাসে দ্বাদশে বসলেও, ষষ্ঠপতি হলেও তিনি ভালো ফল দিচ্ছেন। তার মানে দ্বাদশ ঘর থেকে যে হাসপাতাল, কারাগার, ব্যয় ইত্যাদি বিষয়গুলো যা বললাম মুখ্য, তাহলে যারা পূর্ণবাসু নক্ষত্রে জন্ম তারা ভালো ফল পাচ্ছেন, কারণ তিনি মিত্র তারায় অর্থাৎ মিত্র নক্ষত্রে থাকছেন। কেবলমাত্র পুষ্যায় যাদের জন্ম তাদের ক্ষেত্রে এই সময়টা খুব একটা বৃহস্পতির পক্ষ থেকে ভালো পাচ্ছেন না। আবার অশ্লেষায় যাদের জন্ম তাদের অবশ্যই শ্রম করে বিষয়টাকে আদায় করে নিতে হবে, তবে বৃহস্পতি ভালো ফল আপনাকে দেবেন। রাহুর অবস্থান বলছে যে এই মাস পূর্ণবাসু নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু রাহু এভারেজ ফল দিচ্ছেন, খুব ভালোও দিচ্ছেন না, খুব মন্দও দিচ্ছেন না। কিন্তু পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম তাদের কিন্তু রাহু খুব ভালো ফল দিচ্ছেন, অশ্লেষাকেও ভালো ফল দিচ্ছেন। অর্থাৎ পুষ্যাকে খুব ভালো ফল দিচ্ছেন আর অশ্লেষাকে ভালো ফল দিচ্ছেন। অর্থাৎ অষ্টম ঘর থেকে যে বিবেচনাগুলো আমরা করলাম, হঠাৎ প্রাপ্তি, অপযশ, ধ্বংস ইত্যাদির হাত থেকে রক্ষা, মান সম্মান অপমান এইগুলো থেকে রক্ষা করা, বিদেশে যোগাযোগ, যেটা ভালো দিক সেটা ভালো অবশ্যই অতিরিক্ত ভালো করবেন। রাহু দেখা যাচ্ছে খুব একটা খারাপ করছেন না, কেবলমাত্র পূর্ণবাসু নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু তিনি এভারেজ ভালো মন্দ মিশিয়ে ফল দেবেন, বাকি দুটির ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল দিতে চলেছেন। আর শনিও দেখা যাচ্ছে পূর্ণবাসু নক্ষত্রে যাদের জন্ম, শনি তাদের একটা সম্পদ সৃষ্টির কারক হয়ে উঠবেন। আর পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু তিনি এভারেজ ফল দেবেন, অর্থাৎ খুব ভালো দেবেন না, খুব মন্দ দেবেন না। কিন্তু অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম তাদের কিন্তু শনি খুব শুভ ফল দিতে চলেছেন, অর্থাৎ ভাগ্যের সহায়তা অশ্লেষা নক্ষত্রের মানুষজন শনির পক্ষ থেকে খুব ভালো পাচ্ছেন। এভারেজ দেখা গেল যে অশ্লেষা নক্ষত্রের মানুষদের সময়টা কিন্তু এই জুন মাসটা খুব ভালো যাবে, খুব ভালো যাবে। পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু 40% ভালো যাবে বা 50% ভালো যাবে, 50% কিন্তু ভালো দেখাচ্ছে না। পূর্ণবাসু নক্ষত্রে যাদের জন্ম তাদের কিন্তু দেখা যাচ্ছে সময়টা ভালো, তবে অতি ভালো বলবো না, মোটামুটি ভালো যাবে। অর্থাৎ পূর্ণবাসু ভালো যাবে, পুষ্যার কিন্তু খুব ভালো নয়, আর অশ্লেষার কিন্তু খুব ভালো যাবে। বোঝা গেল আলোচনাটা? এবারে সেই অনুসারে আপনারা কি করবেন না করবেন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আপনাদের। এবারে হ্যাঁ, আপনারা হয়তো এতটা বুঝে উঠতে পারবেন না, কারণ যেহেতু গোচর ভিত্তিক আলোচনা, গোচরে যে গ্রহগুলো যে জায়গায় বসে আছেন তার দৃষ্টি এবং তার অবস্থানগত দিক থেকে মোটামুটি একটা স্থূল আলোচনা, সূক্ষ্ম আলোচনা নয়। এবারে আপনি বুঝবেন কি করে? আপনার নিকটের কোনো জ্যোতিষীর কাছে যান, আপনার নিজস্ব জন্মকুণ্ডলী দেখান, কারণ এটা গোচর ভিত্তিক আলোচনা, নির্দিষ্ট জন্মকুণ্ডলী ধরে নয়। আপনার এবার এই জন্মকুণ্ডলীতে এই বৃহস্পতি, এই শনি, এই রাহু, কেতু, বুধ মানে বিভিন্ন গ্রহ কি অবস্থায় আছেন সেটা দেখে আপনার জ্যোতিষী নিশ্চিত আপনাকে একটা পথ দেবেন, পথ দেখাবেন। কারণ আপনি গাড়ি কিনতে চাইছেন, নতুন ব্যবসা খুলতে চাইছেন, নতুন কিছু ঋণ নিতে চাইছেন, এই সময় যেরকম বৃহস্পতি ঋণ নেওয়ার বিপক্ষে, ঋণ নিতে দেবেন না, ঋণ নেওয়া উচিত হবে না আপনাদের। কর্কট রাশির জাতক জাতিকাদের ঋণ নেওয়া একদম উচিত হবে না, সেরকম ব্যাপার তিনি বুঝিয়ে বলবেন। আর যারা বুঝতে পারছেন না বা যারা আমাকে দেখাতে চাইছেন, আমার দুটো নাম্বার আছে, একটা কল নাম্বার 960907
7823 এই নাম্বারে যোগাযোগ করবেন। আর যারা পারলে হোয়াটসঅ্যাপ নাম্বারে করুন 8972451464 এই নাম্বারে যোগাযোগ করুন। তাতে আমি আপনার জন্মকুণ্ডলী বিচার করে কীরকম চলবে অবশ্যই আপনাকে জানাবো। এর জন্য দক্ষিণা অবশ্যই প্রযোজ্য, আপনাকে দিতে হবে, কারণ এটাও আমার রুজিরুটি। সুতরাং যদি কেউ দেখাতে চান, বিচার করাতে চান, আমাকে দিয়ে অবশ্যই যোগাযোগ করতে পারেন। যাই হোক, দেখা যাচ্ছে কর্কট রাশির যারা মানুষজন আছেন আগের তুলনায় অনেকটা ভালো ফল পেতে চলেছেন। যাই হোক, আলোচনা এখানেই ইতি টানতে চাইছি। তাইলে এবারে সমাধান দেখুন, গোচর ভিত্তিক সমাধান এখানে আমি বলবো না আপনারা বিশাল কোনো রত্ন ধারণ করুন বা বড় কিছু খরচ করে করুন, তা কিন্তু বলবো না। তবে যেটুকু বলতে হয় যে গ্রহাবস্থানে আপনাকে বৃহস্পতিকে একটু ঠিক করে নিতে হবে। দ্বাদশে বৃহস্পতির মতো গ্রহ দ্বাদশে চলে গেছেন, তাহলে বৃহস্পতিকে অবশ্যই আপনার একটু ঠিক করে নেওয়ার দরকার আছে। এটা কিন্তু আপনাদের করতে হবে। আর শনি ভাগ্যে বসে গেছেন, শনি ভাগ্যে বসে গেছেন, ভাগ্যস্থলে একদম। তো ভাগ্য তিনি ভালো ফল দিচ্ছেন, খারাপ দিচ্ছেন না, তথাপি আমি বলবো শনিকে একটু সন্তুষ্ট করুন। আর বাকি রাহু, অষ্টমে রাহু, হ্যাঁ অনেক দিক ভালো দিলেও বেশ কয়েকটা দিকে ভ্রান্তি সৃষ্টি করবেন। সুতরাং যারা বিদেশে, বিশেষ করে বিদেশে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় যাচ্ছে। যারা স্বদেশে আছেন তাদের বিদেশে যোগাযোগ হচ্ছে, এটা ঠিক কথা, কিন্তু কিছু আঘাতপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। পারলে রাহুকে একটু সন্তুষ্ট করুন। আমি প্রণাম মন্ত্র বলে দিচ্ছি, এক এক করে প্রণাম মন্ত্র বলবেন, প্রণাম করবেন। যদি মন্ত্র বলতে না পারেন কিচ্ছু করার দরকার নেই, রাহুদেবকে মনে মনে হে রাহুদেব তুমি সন্তুষ্ট হও এই বলে প্রণাম করলেও হবে। আর যদি প্রণাম মন্ত্র শুনে প্রণাম করেন তাতেও উপকার পাবেন, যেটা আমি পাঠ করছি আপাতত আপনি শুনে করতে পারেন। প্রথমে আমি বৃহস্পতির প্রণাম মন্ত্র বলছি। দেবতানাং ঋষিণাঞ্চ গুরুং কনক সন্নিভম বন্দে ভূতং ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতিম এই বলে বৃহস্পতিকে প্রণাম জানান। বৃহস্পতি সন্তুষ্ট হবেন। আর শনিকে একটু প্রণাম জানান। নীলাঞ্জন চয়োপক্ষং রবি সুনং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতং বন্দে ভক্তিয়া শনৈশ্চরম শনিকে প্রণাম জানান। আর রাহুকে একটু প্রণাম জানান। অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমর্দকম সিংহিকায়া সুতং রুদ্রং তং রাহুং প্রণমাম্যহম প্রণাম করুন, যথেষ্ট উপকৃত হবেন। আর যেহেতু দ্বাদশে বৃহস্পতি চলে গেছেন, একটু কাঁচা হলুদ খেতে পারলে ভালো হয়। আর কাঁচা হলুদের একটু টিকা যদি লাগান তাতেও শুভ ফল পাবেন, এইটুকু বলছি। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন, মঙ্গল হোক। নমস্কার।